সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার শুভেচ্ছা গ্রহণ করো। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের লেখাপড়া নিয়ে তোমরা খুব আপ টু ডেট আছো। আর আমি আজকে বেশি কিছু কথা না বলে সরাসরি আমার পাঠে চলে যাচ্ছি। এইভাবে আমি তোমাদের গার্ডিয়ানকে এবং আমার শিক্ষকদেরকে আমি সালাম জানিয়ে রাখছি। যা হোক, আমি আর বেশি কথা বলবো না। বেশি কথা না বলে আমি আমার সরাসরি পাঠে চলে যাচ্ছি। তোমরা পাঠে মনোযোগী হও। ক্লাস শুরুর আগে আমি আমার প্রিয় শিক্ষক, আমার পথ প্রদর্শক জনাব খন্দকার মোহাম্মদ আলী গত 18 জুলাই 2020 সালে শনিবার মৃত্যুবরণ করেন করোনা ভাইরাস আক্রান্ত হইয়া। আমরা সবাই শোকাহত। আমি কথাটা পড়ি। আমরা শ্রদ্ধেয় শিক্ষক, পথ প্রদর্শক রাউজান RRSE উচ্চ বিদ্যালয় অবসরপ্রাপ্ত বিজ্ঞান শিক্ষক জনাব মাস্টার খন্দকার মোহাম্মদ আলী কোভিড-19 আক্রান্ত হইয়া মৃত্যুবরণ করেন। আমরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আজকে আমি এই পেজটা উৎসর্গ করলাম। তার মৃত্যুতে আমরা শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী সবাই মর্মাহত, শোকাহত। মহান আল্লাহ তারকে জান্নাতবাসী করুন, আমিন। আজকে SSC অনলাইন কেমিস্ট্রি 21, এটা কোয়ালিটেটিভ কেমিস্ট্রি। তোমরা জানো গুণগত রসায়নের মধ্যে এটা 3 নম্বর পার্ট। আইফাকে বলে রাখি, আজকে আমার শিডিউল ক্লাসের বাইরে আমি একটা এক্সট্রা ক্লাস নিচ্ছি, যাতে তোমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা চ্যাপ্টার সম্পূর্ণরূপে এখান থেকে গাইডলাইন পেয়ে যেতে পারো। স্বাগতম সবাইকে। আমাদের আলোচ্য বিষয় হবে দ্রব্যতার নীতি, দ্রব্যতার গুণফল, আইনিক গুণফল, সমায়ন প্রভাব। আমি এই পয়েন্টগুলোর মধ্যে দিয়ে আমার আলোচনা সীমাবদ্ধ করার চেষ্টা করব। যে কোনোভাবে যাক ভিডিওর সাইজ বাইরে যাচ্ছে, তো যাতে 40 মিনিটের ভিতর থাকে আমি সেই চেষ্টাই করব। এখন দ্রবণ কাকে বলে তোমরা জানো। দ্রবণ আমরা সবাই শরবত খেয়েছি, শরবত খাই, চা খাই, আমরা বিভিন্ন পানীয় খাই। এগুলো এক একটা দ্রবণ। তোমরা ইন্টারেস্টিং আরও জানা আশ্চর্য হবে যে আমরা পিতল, যে এগুলো সংকর ধাতু, এগুলোকে দ্রবণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এখানে তোমার বলা হয়নি তো দ্রবণ 2 বা ততোধিক পদার্থ, কঠিন, তরল, গ্যাসীয় সমসত্ব মিশ্রণকে আমরা দ্রবণ বলি। আর দ্রবণ বলে যার সংযুক্ত একটি নির্দিষ্ট সীমার মধ্যে পরিবর্তন করা যায়। সমসত্ব মিশ্রণে যে উপাদানের শতকরা পরিমাণ সর্বাধিক থাকে তাকে দ্রাবক। মনে রাখবা, বেশিটাই দ্রাবক, কমটাই দ্রবণ। আর যেটির পরিমাণ তুলনামূলকভাবে কম থাকে সেটাই দ্রব। সুতরাং দ্রবণ হলো দ্রাবক যোগ দ্রব। দ্রবণ 3 প্রকার: অসম্পৃক্ত দ্রবণ, সম্পৃক্ত দ্রবণ, অতিরিক্ত দ্রবণ। অসম্পৃক্ত দ্রবণ মানে যতটুকু দ্রব থাকা দরকার দ্রাবকের মধ্যে যদি ততটুকু না থাকে, তার চেয়ে কম থাকে, তাকে আমরা অসম্পৃক্ত দ্রবণ বলি। আমরা যে চিনির শরবত খাই, লবণ পানি খাই, এগুলো এক একটা অসম্পৃক্ত দ্রবণ। কারণ আমরা যতটুকু মিষ্টি হয় বা যতটুকু লবণাক্ত হয় ততটুকু দিই, এর চেয়ে বেশি দিই না। আর সম্পৃক্ত দ্রবণ হলো একটা দ্রাবকের মধ্যে যতটুকু দ্রব থাকতে পারে, যদি ততটুকু থাকে তখন তাকে বলবো আমরা সম্পৃক্ত। আর প্রয়োজনের তুলনায় বেশি থাকলে তাকে বলো অতিরিক্ত। হ্যাঁ, বর্ণনাটা আমরা এখানে দিছি। কোনো বিশেষ তাপমাত্রায় যে দ্রবণে আরো দ্রব যোগ করলে তা দ্রবীত হয়ে যায় তাকে অসম্পৃক্ত দ্রবণ বলে। তাহলে বোঝা যাচ্ছে যতক্ষণ পর্যন্ত দ্রব দ্রবীত হতে থাকবে ততক্ষণ অসম্পৃক্ত থাকবে। আর দ্রব দ্রবীত থাকা যখন বন্ধ হবে তখন সেটার সম্পৃক্ত হয়ে যাবে। আর কোনো বিশেষ তাপমাত্রায় যে দ্রবণে আরো দ্রব যোগ করলে যোগকৃত দ্রব দ্রবীত না হয়ে অবিকৃত অবস্থায় থেকে যাবে, তখন তাকে বলবো আমরা
সম্পৃক্ত দ্রবণ। সম্পৃক্ত দ্রবণ হওয়ার অর্থ হলো দ্রাবকে যতটুকু দ্রব নিতে পারে ঠিক ততটুকু দ্রব থাকবে, এর চেয়ে বেশিও না কমও না। আর অতিরিক্ত দ্রবণ বিশেষ তাপমাত্রায় কোনো দ্রবণকে সম্পৃক্ত করার জন্য যতটুকু দ্রব থাকা দরকার তার চেয়ে যদি বেশি দ্রবিত থাকে তবে তাকে অসম্পৃক্ত দ্রবণ বলে। অতিরিক্ত দ্রবণ, এটা অসম্পৃক্ত আছে, এটা অতিরিক্ত দ্রবণ বলে। তাছাড়া আণবিক, আয়নিক আরও দুই ধরনের দ্রবণ আছে। আণবিক দ্রবণের মধ্যে তোমার দ্রবগুলি জাস্ট অণু আকারে থাকবে, বিশেষ করে ধরো জৈব যৌগের চিনি, গ্লুকোজ, এই যে দ্রবণটা আমরা চিনি দ্রবণ খাই, গ্লুকোজের দ্রবণ খাই, এগুলো হলো এক একটা আণবিক দ্রবণ। আর আয়নিক দ্রবণ হলো বিশেষ করে তোমার আয়নিক যৌগগুলি, যে আমরা খাদ্য লবণের দ্রবণ, কপার সালফেটের দ্রবণ, এই দ্রবণগুলি হবে তোমার আয়নিক দ্রবণ। আয়নিক দ্রব তার নিজস্ব বৈশিষ্ট্য বজায় রেখে আণবিক অবস্থায় থাকে, অপরদিকে আয়নিক দ্রব ক্যাটায়ন অ্যানায়ন নামে আয়নে পরিণত হয়, অর্থাৎ দুই অংশ বিভক্ত হয়ে যাবে, ধনাত্মক আধান বিশিষ্ট আর ঋণাত্মক আধান বিশিষ্ট আধানে পরিণত হবে। মেইন হতে হলো দ্রাব্যতা। দ্রাব্যতা কি? দ্রাব্যতা হলো কোনো নির্দিষ্ট তাপমাত্রায় যত গ্রাম দ্রব 100 গ্রাম দ্রাবকে দ্রবিত হইয়া সম্পৃক্ত দ্রবণ তৈরি করে সেই দ্রব প্রকাশের সংখ্যাকে, দ্রবের সেই বর প্রকাশক সংখ্যাকে দ্রাব্যতা বলে। এখানে আমরা একটা ব্যাখ্যা দিলে তোমাদের জিনিসটা ক্লিয়ার হবে। যদি বলা হয় 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 36.0, এই উক্তি দ্বারা আমরা বুঝি 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম পানির মধ্যে 36 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবিত থাকলে তার দ্রাব্যতা হবে 36। আর দ্রাব্যতার জন্য একটা তোমার সমীকরণ আছে, দ্রাব্যতার গাণিতিক সমীকরণ। মনে করো যদি দ্রবের বর এম, দ্রবণের বর এম, ক্যাপিটাল এম, সুতরাং দ্রাবকের বর হবে এম মাইনাস এস, ক্যাপিটাল এম মাইনাস স্মল এম। দ্রাব্যতা এস হবে এম বাই ক্যাপিটাল এম মাইনাস স্মল এম গুণন 100। এই দ্রাব্যতার কোনো একক নাই, কারণ এই দ্রাবকের বরের আনুপাতিক রাশি। আর একটা দ্রবণ মোলার দ্রাব্যতা। মোলার দ্রাব্যতা আমরা আসলে কেমিস্ট্রির ভিতরে মোলার দ্রবণই বেশি জনপ্রিয়। তো মোলার দ্রব্য হলো নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে, কেন যত মোল দ্রব দ্রবিত তাকে সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করা হয় তাকে মোলার দ্রবণ। এখানে প্রতি লিটার দ্রবণে হবে, প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রব দ্রবিত হইয়া সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করে তাকে মোলার দ্রাব্যতা বলে। যেমন পানিতে কোনো পদার্থের দ্রাব্যতা 2.5 মোল পার লিটার বলতে আমরা বুঝি ওই পদার্থের 2.5 মোল 1 লিটার পানিতে দ্রবিত হইয়া ওই পদার্থের সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করে। তাহলে বোঝা গেছে সম্পৃক্ত দ্রবণ। সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ তোমরা এইভাবে বাইর করতে পারো, 36 গ্রামকে তুমি মোলে নাও, আর সম্পৃক্ত 36 গ্রাম না, এটা 100 মিলিলিটারের মধ্যে 36 গ্রাম, তাহলে হাজারের ভিতর থাকবে হতো 360 গ্রাম, 360 তুমি মোলে নাও, তাহলে এখানেও তুমি মোলার দ্রবণ হিসেবে এটাকে ক্যালকুলেশন করে নিতে পারো। মোল সংখ্যাকে আণবিক বল দ্বারা গুণ করে নিতে হবে, এটা আমরা গ্রাম পার লিটারও ধরে নিতে পারি। এখানে কথাগুলি ওই অটো পরিবর্তন করতে গিয়ে ভুল করে ফেলছে। তুমি ইচ্ছে করলে মোলার দ্রবণকেও আণবিক দ্রবণে গ্রাম পার লিটারে প্রকাশ করতে পারবে, জাস্ট সেই যে দ্রবটা দ্রবিত আছে তাকে তার আণবিক বল দিয়ে গুণ করে দিবা। যেমন 2.5 মোল যদি এখানে কপার সালফেট হয়, তো কপার সালফেটের আণবিক বল কত? 249.5। তো 249.5 দিয়ে 2.5কে গুণ করে দিলে যা হবে সেটাই হবে। আমি এটা একটা উদাহরণ হিসেবে দিচ্ছি, হয়তো নাও থাকতে পারে। তো মোলার দ্রবণকে তুমি যদি গ্রাম পার লিটার দাও তাহলে তোমাকে এই কাজটা করে নিতে হবে। এখন আছে দ্রাব্যতার উপর নিয়ামকের প্রভাব। দ্রাব্যতা প্রধানত ওই তো একই ঘটনা ঘটতেছে। দ্রাব্যতা প্রধানত 4টে নিয়ামকের উপর নির্ভর করে। একটা দ্রাবকের প্রকৃতি, দ্রবের প্রকৃতি, তাপমাত্রার প্রভাব, চাপের প্রভাব।
তো দ্রবর প্রকৃতি, দ্রবর প্রকৃতি কিভাবে? সকল দ্রব সকল দ্রাবকে দ্রবিত হয় না। সাধারণত জৈব যৌগ ও জৈব দ্রাবকে দ্রবিত হয়। জৈব দ্রব জৈব দ্রাবকে দ্রবিত হয়, যেমন সালফার পানিতে দ্রবিত হয় না, কিন্তু কার্বন ডাইসালফাইডে দ্রবিত হয়। সোডিয়াম ক্লোরাইডে পানিতে দ্রবিত হয়, কিন্তু কেরোসিনে নয়। তবে ব্যতিক্রম আছে। ব্যতিক্রমগুলি কেমিস্ট্রির ব্যতিক্রমের ভরা বেশি। এটা আমরা তোমাদের ক্লাসে বলি, যা বলে না তার চেয়ে বেশি কেমিস্ট্রিতে। আর কেমিস্ট্রিতে ব্যতিক্রম কি আছে? যেমন চিনি হলো একটা জৈব দ্রব, গ্লুকোজও একটা জৈব দ্রব, কিন্তু এরা পানিতে দ্রবিত হয়। এরকম আরও অনেক পাবা যেগুলো পানিতে, মানে তোমার যেটা আমরা ভিনেগার বলি, ইথানোয়িক অ্যাসিড, সেইটাও পানিতে দ্রবিত হয়, অ্যালকোহলও পানিতে দ্রবিত হয়, এগুলো জৈব দ্রাবক। এটা হলো ব্যতিক্রম। তাহলে আমরা মূল নিয়মে থাকি আগে, বিশেষ করে জৈব দ্রাবকে দ্রবিত হয়, অজৈব দ্রাবকে দ্রবিত। দ্রাব্যতার উপর দ্রবের প্রকৃতির প্রভাব। দ্রব আগে পড়ছিলাম দ্রাবক, এখন দ্রবর প্রকৃতির উপরও নির্ভর করে। অর্থাৎ একই দ্রাবকে ভিন্ন ভিন্ন দ্রব সমপরিমাণে দ্রবিত। যেমন 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 100 মিলিলিটার পানিতে 36 গ্রাম সোডিয়াম ক্লোরাইড, 13 গ্রাম পটাশিয়াম নাইট্রেট, 6 গ্রাম সোডিয়াম সালফার, 15 গ্রাম কপার সালফেট দ্রবিত। তাহলে এটা বোঝা যাচ্ছে প্রত্যেকটা দ্রব তার নিজস্ব একটা বৈশিষ্ট্যের কারণে কতটুকু দ্রবিত হবে সেটা নির্ভর করবে। তাহলে একই পরিমাণ সব দ্রব দ্রবিত হয় না। তো এগুলো একটু মুখস্থ রাখারও জিনিস। দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাব। তাপমাত্রা খুবই ইম্পর্টেন্ট। দ্রাব্যতার তাপমাত্রার প্রভাব সবসময় বেশি, কারণ দ্রাবকে দ্রবিত হলে আমরা দুই ধরনের তাপীয় অবস্থা পরিবর্তন দেখি। একটা হলো তাপাহারী পরিবর্তন, একটা হলো তাপ উৎপাদী পরিবর্তন। আমি তোমাদেরকে চতুর্থ অধ্যায়ে, যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুই ইয়ারকেও পরেই ফেলছি, চতুর্থ অধ্যায়ে তাপাহারী বিক্রিয়া তাপ উৎপাদী বিক্রিয়া। এখানে দ্রবণও যদি এটা ভৌত অবস্থা, রাসায়নিক বিক্রিয়া হচ্ছে না, কিন্তু ওই দ্রবণ তাপ তোমরা পড়ছো, প্র্যাকটিক্যালও পড়ে থাকবা। তাহলে তাপাহার যে সকল দ্রবর প্রক্রিয়া তাপাহারী পরিবর্তন ঘটে, সেই সকল দ্রবণের তাপমাত্রা বৃদ্ধিতে দ্রাব্যতা বৃদ্ধি পায়। যেমন পটাশিয়াম নাইট্রেট পানিতে দ্রবিত করলে তাপমাত্রা হ্রাস পায়, তাই তাপমাত্রা বৃদ্ধি করলে পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা বৃদ্ধি পায়। অপরদিকে যে দ্রবণ প্রক্রিয়ায় তাপ উৎপাদী পরিবর্তন করে, সেই ক্ষেত্রে তাপমাত্রা হ্রাস করলে দ্রাব্যতা বৃদ্ধি পাবে। আমি পরের স্লাইডে দেখি, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড পানিতে দ্রবিত করলে তাপমাত্রা বৃদ্ধি পায়। অর্থাৎ তাপ উৎপাদন বন্ধ করা সম্ভব হলে, অর্থাৎ কম তাপ এখান থেকে সরিয়ে নিতে পারলে সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা বাড়ে। পানিতে সোডিয়াম আয়ন, হাইড্রোক্সাইড আয়ন হাইড্রেশনের মাধ্যমে দ্রবিত হয়। আবার কোনো কোনো পদার্থের দ্রাব্যতা প্রথমের দিকে বৃদ্ধি পায়, পরবর্তী হালে হ্রাস পায়। এটা ইন্টারেস্টিং জিনিস হলো, অর্থাৎ যেগুলো তোমার ক্রিস্টাল আকারে থাকে লবণগুলি, যেমন কপার সালফেটের সাথে 5 অণু পানি থাকলে, যেটাকে আমরা গ্রিন ভিট্রিয়ল বলি, সোডিয়াম সালফেটের 10 অণু পানি থাকলে সেটাকে গ্লোবাল সল্ট বলি, আর ব্লু ভিট্রিয়ল, গ্রিন ভিট্রিয়ল, এগুলো যেগুলোর সাথে মূলত পানি যুক্ত থাকে, সেই সকল যৌগের মধ্যে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে প্রথম দিকে দ্রাব্যতা বাড়ে। যখন পানি মুক্ত হয়ে যাবে, যেমন এখানে সোডিয়াম সালফেট থেকে 10 অণু পানি মুক্ত হইয়া অনার্দ্র সোডিয়াম সালফেট হয়ে যাবে। পানি না থাকার কারণে তার তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা আবার কমতে থাকবে। এর অর্থ হলো প্রথম দিকে দ্রাব্যতা বাড়বে যতক্ষণ পর্যন্ত পানি যুক্ত থাকবে, পানি যখন ছেড়ে দিবে তখন তার দ্রাব্যতা হ্রাস পাবে। অর্থাৎ এখানে 32.4 ডিগ্রির মধ্যে দ্রুত বৃদ্ধি পায়, আর 32.4 ডিগ্রির সাথে এগুলো অনার্দ্র সোডিয়াম সালফেটে পরিণত হয়। অনার্দ্র সোডিয়াম সালফেটের দ্রাব্যতা তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে হ্রাস পায়। তাহলে তোমাদের ক্লিয়ার? তোমরা নিশ্চয় ক্লিয়ার হয়েছ। তো দ্রাব্যতা নিয়ে আমি আরেকটু কথা বলি, খুবই ইম্পর্টেন্ট জিনিস। দ্রাব্যতা প্রথমে তাপ উৎপাদী হলে নিম্ন তাপমাত্রায় যদি তুমি দ্রবণ প্রস্তুত করতে, বেশি দ্রাব্যতা বাড়বে, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড। আর যেগুলো তাপাহারী, যেমন সোডিয়াম নাইট্রেট, এখানে বেশি তাপমাত্রা যত বাড়াবে দ্রাব্যতা তত বাড়বে। আবার কিছু কিছু যৌগ, যেমন যেগুলো তোমার ক্লাস আকারে থাকে, ক্রিস্টাল আকারে থাকে,
এর অর্থ হলো পানিযুক্ত লবণগুলি কপার সালফেট, ফেরাস সালফেট, জিঙ্ক সালফেট, সোডিয়াম সালফেট, এই লবণগুলি প্রথম দিকে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে দ্রাব্যতা বৃদ্ধি হবে। দ্রাব্যতা কখন বৃদ্ধি পাবে? যতক্ষণ পর্যন্ত এর সাথে পানি যুক্ত থাকবে। যখন পানি অপসারিত হবে তখন তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে দ্রাব্যতা হ্রাস পাবে। তাহলে বুঝা গেছে 3 ধরনের পরিবর্তন ঘটতে পারে। এখন আমি তোমাদের দ্রাব্যতার লেখাচিত্র দেখাচ্ছি এখানে। পটাশিয়াম নাইট্রেটে দেখো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা হলো 35। এর অর্থ 100 গ্রাম পানির মধ্যে 35 গ্রাম সোডিয়াম নাইট্রেট সম্পৃক্ত হবে। 30 ডিগ্রিতে 46, 40 ডিগ্রিতে 62, 50 ডিগ্রিতে 82, 60 ডিগ্রিতে 106। আর পটাশিয়াম ক্লোরাইড 20 ডিগ্রিতে 8, 30 ডিগ্রিতে 12, 40 ডিগ্রিতে 16, 50 ডিগ্রিতে 22, 60 ডিগ্রিতে 28। এর অর্থ হলো 8 হলো 100 গ্রাম পানির মধ্যে 8 গ্রাম, 100 গ্রাম পানির মধ্যে 12 গ্রাম, 100 গ্রাম পানির মধ্যে 16 গ্রাম। এইভাবে ক্রমান্বয়ে এটা দ্রাবকের দ্রাব্যতা বাড়তে থাকে। আমি একটা লেখচিত্র দেখাইতে চেষ্টা করছি, এগুলো তোমার বইতেও আছে সুন্দর করে। আমি এখানে দেখা যাচ্ছে ভালো করে, কিছুক্ষণ বাদে হয়তো ঝিরঝির করবে। তোমরা লাইভে থাকলে বেশি ভালো হতো। লাইভকে আমি খুব একটা দেখতেছি না, তোমাদের অবশ্য বলাও হয় নাই। এখানে তোমার অনেকগুলি লবণ দিছে: মার্কারি ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, কপার সালফেট, সোডিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, লেড নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম আয়োডাইড, সিলভার নাইট্রেট। তাহলে এখানে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে প্রত্যেকটা প্রায় বৃদ্ধি পাচ্ছে। তবে মার্কারি ক্লোরাইড দ্রাব্যতাটা বৃদ্ধিটা খুবই স্লো। পটাশিয়াম ক্লোরাইড তার চেয়ে একটু বেশি, সোডিয়াম ক্লোরাইড তার চেয়ে আর একটু বেশি। কপার সালফেট এটা কপার সালফেট, আচ্ছা এইটা সোডিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা একবারে সবচেয়ে বেশি বাড়ে যাচ্ছে। লেড নাইট্রেট, সিলভার নাইট্রেট 100, তোমার দ্রাব্যতা 120 শুরুতেই হয়ে যায়। আর পটাশিয়াম আয়োডাইড। আর যেটা ব্যতিক্রম বলছিলাম তোমার, যেমন সোডিয়াম সালফেটে যতক্ষণ পর্যন্ত 10 অণু পানি থাকবে দ্রাব্যতা তখন বাড়তে থাকবে। দ্রাব্যতা 50 পৌঁছার পরে তাপমাত্রা আবার যত বাড়ো, যেহেতু তখন পানিযুক্ত নাই, তখন দ্রাব্যতা কমতে থাকবে। তাহলে প্রথমে এইটা দিয়ে বাড়ানো বুঝাইছে, দ্বিতীয় অংশ কমানো বুঝাইছে। আচ্ছা, তাহলে আমরা দ্রাব্যতার লেখাচিত্র প্রয়োগ করে আমরা কি করতে পারি? কোনো তাপমাত্রায় কোন দ্রব্যের দ্রাব্যতা সহজে নির্ণয় করা যায়। কোনো তাপমাত্রায় কোন দ্রব্যের দ্রাব্যতা আমরা সহজে নির্ণয় করতে পারি। তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে কিভাবে দ্রাব্যতা পরিবর্তন হয় তাও জানা যায়। একই তাপমাত্রায় ভিন্ন ভিন্ন দ্রব্যের দ্রাব্যতা তুলনা করা যায়। মিশ্রিত দ্রবণ হতে কোনো দ্রব্য প্রথমে পৃথক হবে তা জানা যায়। তাহলে পয়েন্টগুলি তোমরা হুবহু মুখস্থ করে ফেলবা। দ্রাব্যতার উপর চাপের প্রভাব, এটা মজায়। তোমরা কোল্ড ড্রিঙ্ক খেয়ে থাকো অনেকে, বোতলের মুখ খুললে দেখা যায় কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে। অর্থাৎ বিশেষ করে জলীয় দ্রবণে যখন তুমি গ্যাসীয় দ্রবীভূত করার সময় এই কাজটা করা হয়। তাহলে কঠিন বা তরল পদার্থের দ্রাব্যতার উপর কোনো প্রভাব নাই, তবে তরল পদার্থ গ্যাসের প্রভাব আছে। যেমন উচ্চচাপে পানীয়র বোতলে কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত করে বোতলজাত করা হয়। বোতলের মুখ খুললে চাপ কমে যায়, তখন দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইড গ্যাস আকারে বের হয়ে আসে। ওই সময় বোতলে চাপ হ্রাস পায়। গ্যাসীয় দ্রাব্যতা চাপের সম্পর্কে হেনরির সূত্র: স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের দ্রাব্যতা আরবিতে চাপের সমানুপাতিক, অর্থাৎ যত চাপ দিবে দ্রাব্যতা তত বাড়বে। অর্থাৎ গ্যাসীয় দ্রাব্যতা সমানুপাতিক, এটা সমানুপাতিক চিহ্ন গ্যাসের উপর আরবিত চাপ। দ্রাব্যতা এস, চাপ পি হলে হেনরির সূত্র অনুসারে এস সমানুপাতিক পি, অথবা এস সমান কে পি, কে হলো সমানুপাতিক ধ্রুবক। এখন আসো দ্রব্য সলিবিলিটি রুল, খুব ইম্পর্টেন্ট। 2 বা ততোধিক পদার্থের মধ্যে রাসায়নিক বিক্রিয়ার ফলে যে একটি অদ্রবণীয় কঠিন পদার্থ উৎপন্ন হয় তাকে অদক্ষেপ বলে।
ভিন্ন ভিন্ন দুইটি আয়নিক যৌগের দ্রবণ যখন পরস্পরের সাথে যোগ করা হয় তখন গুরুত্বপূর্ণ উৎপাদটি পদক্ষেপ হিসেবে উৎপন্ন হয় কিনা তা দ্রব্যতা নীতির সাহায্যে সহজে বোঝা যায়। গুণগত ও পরিমাণগত বিশ্লেষণে দ্রব্যতা নীতির খুবই বেশি প্রয়োজন। তোমরা এখন আয়ন শনাক্তের উপরে আয়ন শনাক্ত তোমরা করে আসো, কপার, জিঙ্ক, অ্যালুমিনিয়াম ইত্যাদি। এখানে যেগুলো তোমরা পরীক্ষাটা করছো সবগুলো অদক্ষেপ পড়ছে। তো অদক্ষেপ কেন পড়ে সেটা আমরা জানবো দ্রব্যতার নীতির উপরে। গ্রুপ ওয়ান বলতে অ্যামোনিয়া। গ্রুপ ওয়ানের মধ্যে এখানে অবশ্য গ্রুপ ভিত্তিক এখন তোমাদের পড়ানো হচ্ছে না। গ্রুপ ওয়ানের মধ্যে আছে কি লেড, ক্লোরাইড, কিউপ্রাস আয়ন, এগুলো। আর যাক, এখানে যখন লিখছি আমি এইভাবে পড়ি। গ্রুপ ওয়ান অ্যামোনিয়া যোগ পানিতে দ্রবণীয়। সকল নাইট্রেট, অ্যাসিটেট, এটা নিট্রাইট হয়ে গেছে, নাইট্রাইট ও ক্লোরাইড পানিতে দ্রবণীয়। লেড, মার্কিউরাস, সিলভার ব্যতীত সকল ধাতুর ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড পানিতে দ্রবণীয়। আর মার্কিউরি ক্লোরাইড, কিউপ্রাস ক্লোরাইড পানিতে দ্রবণীয়। লেড ক্লোরাইড, লেড ব্রোমাইড, লেড আয়োডাইড ফুটন্ত পানিতে দ্রবণীয়। অধিকাংশ সালফেট পানিতে দ্রবণীয়, যেমন ক্যালসিয়াম সালফেট, স্ট্রনসিয়াম সালফেট, বেরিয়াম সালফেট, সিলভার সালফেট, মার্কিউরিক সালফেট, লেড সালফেট পানিতেও দ্রবণীয়। এই পয়েন্টগুলি মনে রাখবো। সব সালফেট দ্রবণীয়, হারা অদ্রবণীয়, তাদের নামগুলি মুখস্থ রাখবো। অধিকাংশ কার্বনেট পানিতে অদ্রবণীয়, তবে গ্রুপ ওয়ানের কার্বনেট অর্থাৎ অ্যামোনিয়াম কার্বনেট, গ্রুপ ওয়ানের কার্বনেট মানে সোডিয়াম কার্বনেট, পটাশিয়াম কার্বনেট, এগুলা পানিতে দ্রবণীয়। অ্যামোনিয়াম কার্বনেটও পানিতে দ্রবণীয়। অধিকাংশ সালফাইড পানিতে দ্রবণীয়। গ্রুপ ওয়ানের সালফাইড, যে অ্যামোনিয়াম সালফাইড, গ্রুপ ওয়ান মানে সোডিয়াম সালফাইড, পটাশিয়াম সালফাইড, এগুলো পানিতে দ্রবণীয়। অধিকাংশ হাইড্রোক্সাইড পানিতে দ্রবণীয়, তবে গ্রুপ ওয়ানের হাইড্রোক্সাইড পানিতে দ্রবণীয়। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে দ্রবণীয়, স্ট্রনসিয়াম হাইড্রোক্সাইডে দ্রবণীয়। অধিকাংশ ফসফেট পানিতে দ্রবণীয়, তবে গ্রুপ ওয়ানের ফসফেট পানিতে, সোডিয়াম ফসফেট, পটাশিয়াম ফসফেট, এগুলো পানিতে দ্রবণীয়। তাহলে আমরা পড়ার মধ্যে বুঝতেছি তোমাদের আমি যে পয়েন্টগুলো দিছি, এখানে আমি শুধু লাইভে ক্লাসে আসছি, ফাঁকে একটু বলে রাখি, এই জন্য আসছি যাতে তোমাদেরকে ব্যাপারটা পৌঁছাই দিতে পারে। কিন্তু আমি যে নোটগুলি লিখে তোমাদের কাছে ফাইল পাঠাচ্ছি, এটার মতো গুরুত্বপূর্ণ জিনিস আর কিছু আছে বলে আমার মনে হচ্ছে না। তো তোমরা ফাইলটাই সবাই ডাউনলোড করবা। কিভাবে করবা আমি অনেকবার বলেছি, আবার বলবো পরে। এখন আসো দ্রব্যতার গুণফল। নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্বল্প দ্রব্যতা অর্থাৎ অল্প পরিমাণ দ্রবীত হয়, এই সকল ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। সম্পূর্ণ দ্রবীত হইতে এর জন্য দ্রব্যতার গুণফল প্রযোজ্য হবে না। যেমন সোডিয়াম ক্লোরাইডের জন্য দ্রব্যতার গুণফল খুব একটা প্রযোজ্য হবে না। তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্বল্প দ্রব্যতা বিশিষ্ট পদার্থের সম্পৃক্ত দ্রবণ থেকে উৎপন্ন সকল আয়নের উপযুক্ত ঘাত বিশিষ্ট ঘনমাত্রার সর্বোচ্চ গুণফলকে দ্রব্যতার গুণফল বলে। এটা ডাইরেক্ট মুখস্থ। অর্থাৎ আমরা আগে বলছি আয়নগুলির মোলার ঘনমাত্রার গুণফল দ্রব্যতার গুণফল বলি। কিন্তু একই আয়নের একাধিক মোল থাকে, সেই ক্ষেত্রে কি করবে? একাধিক আয়ন থাকলে তখন তাদের সংখ্যাকে গাতে পরিণত করতে হবে। গাতে পরিণত করে তার সাথে অপর আয়নের গাত সহ গুণফল। তো সেই জন্য এই কথাটা একবার হুবহু মুখস্থ করতে হবে। নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্বল্প দ্রব্যতা বিশিষ্ট পদার্থের সম্পৃক্ত দ্রবণ থেকে উৎপন্ন সকল আয়নের উপযুক্ত ঘাত বিশিষ্ট ঘনমাত্রার সর্বোচ্চ গুণফলকে দ্রব্যতার গুণফল বলে। আধুনিক সংজ্ঞা দিছে, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্বল্প দ্রব্যতা বিশিষ্ট আয়নিক যোগ পানিতে দ্রবীত হলে যে আয়নিক বিক্রিয়া ঘটে তার সাম্যাঙ্ককে দ্রব্যতার গুণফল বলে। সাম্য ধ্রুবক আমরা চতুর্থ অধ্যায়ে পড়েছি। শুধু যারা নতুন ভর্তি হবে তাদের জন্য নতুন, কিন্তু যারা ভর্তি হয়ে আস ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, সবার জন্য এটা পুরাতন, সবাই এটা বোঝার কথা। এগুলো আমরা ওখানে বরক্রিয়া সূত্র পড়ছি। মূলত বরক্রিয়া সূত্রটা পড়াই, আমি এটা পড়াই যাতে সহজে বুঝাই। এখন আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এখন আমি একটা ব্যাখ্যা দিচ্ছি। মৃত্যু তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে সন্তোষজনক ফল দেয় স্বল্প দ্রব্যতা বিশিষ্ট লবণের বিয়োজনের ক্ষেত্রে এই সূত্র প্রয়োগ করা যায়। উদাহরণস্বরূপ সিলভার ক্লোরাইডের বিয়োজন মাত্রা নিচে দেওয়া হলো। সিলভার ক্লোরাইড, সিলভার আয়ন, ক্লোরাইড আয়ন। আমরা বরক্রিয়া সূত্র থেকে কি পাই?
সিলভার আয়নের মোলার ঘনমাত্রা গুণন ক্লোরাইড আয়নের মোলার ঘনমাত্রা ডিভাইডেড বাই সিলভার ক্লোরাইডের ঘনমাত্রা। সিলভার ক্লোরাইড এত অল্প পরিমাণ দ্রবীভূত হবে, আমরা ধরে নিব দ্রবীভূত হয় নাই। বুঝতে পারছো? এখানে ধ্রুবক গুণন সিলভার ক্লোরাইডের ঘনমাত্রা সমান সিলভার আয়নের ঘনমাত্রা গুণন ক্লোরাইড আয়নের ঘনমাত্রা। অআয়নিত দ্রব্যের ঘনমাত্রা এটা ধ্রুবক, অর্থাৎ এটা এত কম পরিমাণে দ্রবীভূত হয়, আমরা ধরে নিব এটা পরিবর্তন ঘটেনি। সেই জন্য কে ইনটু সিলভার ক্লোরাইডের ঘনমাত্রাকে নতুন একটা রাশি দিয়ে প্রকাশ করে, যেটাকে কেএসপি বলে, দ্রাব্যতার গুণফল বলে। তাহলে দ্রাব্যতার গুণফল আমি সিলভার ক্লোরাইড দিয়ে দেখাই দিতে পারছি, সিলভার আয়ন গুণন ক্লোরাইড আয়ন। ওনারা হয়তো বলছিলাম তোমাদেরকে উপযুক্ত গাত সর্বোচ্চ গাত সহ, যেমন অ্যালুমিনিয়াম 2টা ফওয়ারে চলে গেছে, সালফেট 3টা, এটা 3টা নিচে হবে, এটা সুপার স্ক্রাইব হয়ে গেছে, সাবস্ক্রাইবড হবে। তো সালফেট 3টা ফওয়ার আকারে চলে গেছে। তাহলে আমরা এখানে সাধারণভাবে কোনো দ্রব্যতা বিশিষ্ট দ্বিপদী লবণের দ্রব্যতার গুণফল এটা এক্স বিওয়াই দ্বিপদী লবণ, এটা যখন বিয়োজিত হবে এটা এক্স এর সাস হবে বি এর ইয়ার সমান ওয়াই প্লাস, আবার বিটা হবে এক্স এর সমান, অর্থাৎ এটা যত আয়ন এটা বি এর উপর পাওয়ার হবে, আবার বি এর যত আয়ন সেটা এর উপর পাওয়ার হবে। আর এইটা হলো পরমাণু সংখ্যাটা আগে চলে আসবে, এটারও পরমাণু বা মূলক সংখ্যাটা আগে চলে আসবে, শেষ পর্যন্ত ওইটা পাওয়ার আকারে চলে যাবে, আয়ন সংখ্যাটা পাওয়ার আকারে চলে যাবে। এইভাবে আমরা দ্রব্যতা গুণফলের জন্য সমীকরণ বাইর করি, যেটা সংখ্যা দিয়ে আমরা তোমাদেরকে বুঝাইছিলাম। তো আশা করি তোমরা বুঝবো, এটা বুঝছো, এটা ক্লাসও বোঝানো হয়েছিল। এখন আসো আয়নিক গুণফল। তো দ্রব্যতা গুণফল এবং আয়নিক গুণফলের মধ্যে পার্থক্য কি সেটা আগে একটু বলে দিই। দ্রব্যতা গুণফল এক ধরনের আয়নিক গুণফল। আয়নিক গুণফলের ক্ষেত্রে তোমার কোনো বাধা ধরে না। দ্রব্যতা গুণফল হবে সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে, খুব ভালো করে মনে রাখো। আর আয়নিক গুণফল হবে যে কোনো দ্রবণের ক্ষেত্রে। তো সুতরাং তোমরা মনে রাখবা দ্রব্যতা গুণফল প্রথমে তোমার ম্যাথমেটিক্যালি আমি কিছু গত সপ্তাহে এই চ্যাপ্টারের উপরে বোর্ডের বেশ কিছু সমস্যা সমাধান করে দিয়েছিলাম এবং অঙ্ক করাই দিয়েছিলাম। সেখানে আমি প্রথমে দেখাইছিলাম যে আয়নিক গুণফল কীভাবে বাইর করতে হয়, এবং আয়নিক গুণফলের সাথে দ্রব্যতার গুণফলের একটা তুলনা করছি। আয়নিক গুণফল যদি দ্রব্যতার গুণফল থেকে বেশি হয় তখন অদক্ষেপ পড়বে, সমান হলে সম্পৃক্ত দ্রবণ হবে, আর কম হলে অদক্ষেপ পড়বে না। এখানে আয়নিক গুণফল একইভাবে আমরা দ্রব্যতা গুণফলের মতো করে বাইর করব। আয়নিক ফোলা দ্রাবক পানিতে দ্রবীভূত হইয়া আয়নিত হয়, প্রকৃতপক্ষে দ্রাবকের মধ্যে দ্রবের বিয়োজনের ফলে উৎপাদের আয়নের সৃষ্টি হয়। দ্রবণের কোনো দ্রবের বিয়োজনের ফলে উৎপন্ন উপাদানের আয়নগুলির ঘনমাত্রার গুণফলকে আয়নিক গুণফল বলে। দ্রব্যতার গুণফল কেআইপি দ্বারা প্রকাশ করা হয়। এটা দ্রব্যতা না, এটা আয়নিক গুণফল। আয়নিক গুণফলকে কেআইপি দ্বারা প্রকাশ করা হয়। ধরি এম একটি স্বল্প দ্রবণীয় দ্রব, তো পানিতে বিয়োজনের সাম্যাঙ্কটি আমি দেখাইলাম। এখানে আমাদের বলা এম এ ধরছি, প্রত্যেকটা কত আয়ন সেটা বলা নাই, আমি সেটাকে এন ধরছি, এন প্লাস এটা এন মাইনাস, মানে সম আছে। তাহলে সামান্য বিয়োজিত হইয়া এম এন প্লাস আর এন মাইনাস উৎপন্ন করে সাম্য অবস্থায় থাকে, ফলে দ্রব্যটির সাম্য গুণফল হবে হতো কে আইপি এম এন প্লাস। যেহেতু একটা একটা করে আয়ন আছে সেই জন্য পাওয়ার এক হবে, পাওয়ার না ধরলেও চলবে এখানে। অর্থাৎ আয়নিক গুণফল বলতে তার বিশ্লিষ্ট দ্রব্যের যত উপযুক্ত গাত সহ আয়নিক গুণফলের মানকে বোঝায়। এটা স্থির নয় দ্রব্যতা গুণফলের মতো, এটা যে কোনো মান হতে পারে। শুধু আমরা এই জিনিসটা বাইর করব এটা দ্রব্যতা গুণফলকে অতিক্রম করছে কিনা অদক্ষেপ করার ক্ষেত্রে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। ঘনমাত্রা পরিবর্তনের সাথে সাথে এটার মান। তাহলে বোঝা যাচ্ছে, আমি পার্থক্যটা পরে দিছি, সম্ভবত পরের স্লাইডে পাবা। তারপর আমরা বলে রাখি দ্রব্যতা গুণফল একটা নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট লবণের জন্য নির্দিষ্ট থাকবে, আয়নিক গুণফল নির্দিষ্ট থাকবে না। শুধু একটা ক্ষেত্রে মিলে যাবে, যখন মিলে যাবে আয়নিক গুণফলটা তখন দ্রব্যতা গুণফল হয়ে যাবে। আর দ্রব্যতা গুণফল অতিক্রম করলে সেটা আর দ্রবণের থেকে অধিক্ষিপ্ত হয়ে যাবে। হ্যাঁ, পার্থক্য এখানে আমরা একটু দেখাইতে চেষ্টা করছি। হ্যাঁ, এটা একটু ভালো করে দেখো। আয়নিক গুণফল দ্রব্যতার গুণফলের মধ্যে সম্পর্ক
কেআইপি সমান কেএসপি, সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন হবে। কেআইপি গ্রেটার দেন কেএসপি, দ্রবণ থেকে অধিক্ষিপ্ত হবে। আর কেআইপি লাগলে কেএসপি অসম্পৃক্ত থেকে যাবে, অর্থাৎ এটা অধিক্ষেপ করবে না। আর নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট তড়িৎ বিশ্লিষ্ট দ্রাবকের ক্ষেত্রে দ্রব্যতার গুণফলের মান স্থির থাকে। এখানে পার্থক্যটা আমি তোমাদেরকে দেখাইছি। আর নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্বল্প দ্রবণীয় দ্রবণ থেকে উৎপন্ন দ্রবণ যত উপযুক্ত কাজ সহ ঘনমাত্রার সর্বোচ্চ গুণফলকে ওই দ্রব্যের দ্রব্যতার গুণফল বলে। আর এখানেও নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্বল্প দ্রবণীয় দ্রব্যের যে কোনো ঘনমাত্রায় দ্রবণের, ওটা নির্দিষ্ট ঘনমাত্রা, এটা যে কোনো দ্রবণের আয়নসমূহের যত উপযুক্ত কাজ সহ গুণফলকে আয়নিক গুণফল বলে। নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে প্রযোজ্য এবং গুণফল নির্দিষ্ট থাকবে, দ্রব্যতার গুণফল নির্দিষ্ট থাকবে। আর এখানে নির্দিষ্ট থাকবে না, শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য, এখন যে কোনো দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য। সম্পৃক্ত দ্রবণের সর্বোচ্চ আয়নিক গুণফল ওই দ্রব্যতার গুণফল। আর যে কোনো দ্রবণের যথোপযুক্ত যে গাছ সহ গুণফল হয় দ্রব্যতার গুণফল। আর নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্বল্প দ্রবণীয় দ্রব্যের দ্রব্যতার গুণফলের মান থেকে ওই দ্রব্যতার সম্পৃক্ত দ্রব্যতা নির্ণয় করা যায়। আর কোনো নির্দিষ্ট তাপমাত্রায় দ্রব্যের আয়নিক গুণফল থেকে ওই তাপমাত্রায় দ্রব্যের দ্রব্যতা সম্পর্কে ধারণা পাওয়া যায়। যা হোক, এটা তোমাদের বইও সুন্দর, আমি বই থেকে দিছি। এটা সম্ভবত তোমার সঞ্জিত কুমার গুহর বই থেকে আমি এইটা কপি করে নিয়েছি। তোমরা ওই বই থেকে দেখে সুন্দর করে এটা মুখস্থ করে নিতে পারো। 2 নম্বরের জন্য দিতে পারে, তোমরা 4টা পয়েন্ট লিখবা। হ্যাঁ, এখানে কতগুলি জিনিস সংজ্ঞা মনে রাখবা তোমরা, খুবই বেশি ইম্পর্টেন্ট। দ্রব্যতা গুণফল হার কত, এটা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্যালসিয়াম ক্লোরাইডের জন্য 4.0 × 10⁻11, ম্যাগনেসিয়াম ফ্লোরাইডের জন্য 6.4 × 10⁻, এইভাবে অনেকগুলি দেখাইছি, বইতেও আছে এবং তোমরা বই থেকে পারো, যেখান থেকে পারো। এগুলো যদি তোমাদের মনে থাকে ভালো, এবং অনেক ক্ষেত্রে এগুলো দেওয়া থাকে। তোমাদের যদি অঙ্ক করতে দেওয়া হয় দ্রব্যতার গুণফল দেওয়া থাকে, তোমার যেটা বাইর করতে হবে আয়নিক গুণফল। তো দ্রব্যতার গুণফল আয়নিক গুণফল মিলিয়ে দেখবা অধিক্ষেপ পড়বে কি পড়বে না, সেটা তোমরা এটা থেকে সিদ্ধান্ত দিতে পারবা। হ্যাঁ, এগুলো ঠিক সেই রকম তত্ত্বগুলি এখান থেকে দিছি, সবগুলি তোমরা মনে রাখলে বেশি ভালো। কেমিস্ট্রি আমার এক বন্ধুর কথা আমি সবসময় বলি, আলমগীর, এখন ফটিয়া কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর কেমিস্ট্রির। ও পুরো পর্যায় সারণীটা মুখস্থ থাকতো। তো মুখস্থ থাকাতে লাভ হয়েছে, ও জীবনে সফলতা অর্জন করছে। তো যত বেশি তত্ত্ব তোমাদের মুখস্থ থাকে তত বেশি তোমাদের লাভ হবে। এখানেও ঠিক এখানে আমি অনেকগুলি দ্রব্যতা দেখাইছি, যাক এগুলো আর আলোচনার কিছু নাই। এখন আসো দ্রব্যতার উপর সমায়ন প্রভাব। তোমার একটা গল্প বলি আমি, যে লবণ উৎপন্ন করে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে পানিকে বাষ্পায়ন করে, কিন্তু সেই লবণ বিশুদ্ধ না। এখান থেকে ওরা লবণটা কিনে এনে তারা বিশোধন করে। বিশোধন করার সময় এগুলোকে আবার পানির ভিতর দ্রবীত করে এখানে সেকেন্ডে পানির দ্রবণটা সেকেন্ডে অপদ্রব্যগুলি দূর করে। এই দ্রবণটা থেকে আবার যখন তাপ দিয়ে লবণ উৎপন্ন করতে যায়, অনেক বেশি এনার্জি খরচ হবে, অনেক কস্টিং পড়ে যাবে এবং লবণগুলি স্ফটিক আকার হয় না। সেই জন্য কি করা হয়, এই লবণ দ্রবণের মধ্যে ক্লোরিন চালনা করা হয়, ক্লোরাইড আয়ন চালনা করা হয়। তাহলে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে ক্লোরাইড আয়ন আছে এবং বাইরে থেকে ক্লোরিন চালনা করলে সেটাও ক্লোরাইডে পরিণত হয়। তো এখানে ক্লোরাইড আয়নটা হলো সমায়ন, সোডিয়াম ক্লোরাইডের সাথে ক্লোরাইড আয়ন। তো সোডিয়াম ক্লোরাইড যখন দ্রবীত থাকবে এর ভিতরে ক্লোরিন চালনা করবে, তখন সমায়ন প্রভাবের কারণে সোডিয়াম ক্লোরাইড দ্রবণ থেকে আলাদা হয়ে পড়বে। এটাই হলো সমায়ন প্রভাব। অর্থাৎ আমরা ফ্যাক্টরিয়াল করার সময় পড়ছিলাম আয়রন, ফেরাস হাইড্রোক্সাইড, ফেরিক হাইড্রোক্সাইড, জিঙ্ক, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এগুলা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে হাইড্রোক্সিল হিসেবে অধিক্ষেপ পড়ে। কিন্তু এর উপরের গুলিও একই সাথে অধিক্ষেপ পড়ে যায়।
তো এর সাথে কি করছিলাম আমরা, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের, সোডিয়াম হাইড্রোক্সাইড না, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ করে দিলাম। অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ করে দিলে তাহলে হাইড্রোক্সিলের ঘনমাত্রা কমে যাবে, ফলে উপরের আয়নগুলি দ্রবীভূত পদক্ষেপ পড়বে না। আচ্ছা, যা হোক, তোমাদের জন্য একটি জটিল হয়ে যাচ্ছে, আমি এত কিছু যাচ্ছি না। এখানে মনে রাখবা যে কোনো সম্পৃক্ত দ্রবণের মধ্যে তার সম্পৃক্ত দ্রবণের দ্রব্যতা গুণফল তো নির্দিষ্ট থাকবে, সাম্য অবস্থায় থাকবে। এই সম্পৃক্ত দ্রবণের ভিতরে যদি তুমি যে কোনো একটা আয়ন দাও, এখানে আমি উদাহরণ দিছি, এখানে Ma দুইটা আয়ন Mn প্লাস N মাইনাস, তাহলে এটা KSP বাইর করছি। এই ঘনমাত্রার মধ্যে Ma সম্পৃক্ত দ্রবণ যদি সমায়ন বিশিষ্ট একটি Mx দিলাম অথবা Ya দিলাম, অর্থাৎ এমন একটা লবণ দিলাম যেটা যে কোনো একটার সাথে মিলে যায়, তাহলে Mn এর ঘনত্ব বৃদ্ধি, যে কোনো একটা ঘনত্ব বৃদ্ধি পাবে। ঘনত্ব বৃদ্ধি পাবে, সেটা আর সম্পৃক্ত দ্রবণ থাকবে না, তখন সেটা অধিক্ষিপ্ত অতিরিক্ত হয়ে যাবে, অধিক্ষিপ্ত হয়ে যাবে। এটাই হলো সমায়ন প্রভাব। KSP নির্দিষ্ট কাজে কিছু সংখ্যক Mn এবং এত আয়ন পুনরায় যুক্ত হয়ে Ma উৎপন্ন করে দ্রব্যতা হ্রাস পাবে। তাহলে আমি তোমাদের আশা করি বুঝাইতে পারলাম। আগে গল্পটাও বললাম লবণের সাথে। আরও ইন্টারেস্টিং বিষয়, আমরা যখন শিল্প ট্যুরে গেছিলাম লিভার ব্রাদার্সে, সেখানেও সাবান তৈরি করার সময় সোডিয়াম ক্লোরাইড যোগ করে দেওয়া হয়। তো সাবান হইলে উচ্চতর সোডিয়াম লবণ, তো সাবানটা দ্রবীভূত অবস্থায় থাকে, দ্রবীভূত থাকে, এখান থেকে পানি বের করে দেওয়া সাবান আনা অনেক কষ্টকর বিষয়, সেই জন্য কী করে লবণ যোগ করে দেয় সোডিয়াম ক্লোরাইড। তাহলে সাবানে সোডিয়াম ক্লোরাইডে সোডিয়াম, তাহলে এটা সম্পৃক্ত দ্রবণকে অতিরিক্ত দ্রবণে পরিণত করে, ফলে সাবান অধিক্ষিপ্ত হয়ে পড়ে সহজে। এটা বেশি উঠে, যেহেতু এটা পানি থেকে হালকা হয়ে যায়, তখন বেশি উঠে উপর থেকে তারা সাবানটা নিয়ে নেয়। তাহলে সমায়ন প্রভাব তোমাদের আশা করি ভালো করে বুঝাইতে পারলাম। এই সমায়ন প্রভাবের উপরে তোমার অঙ্কও থাকতে পারে, ব্যাখ্যামূলক প্রশ্নও থাকতে পারে। সমায়ন প্রভাবটা তোমরা ভালো করে দাও। তবে সবচেয়ে বড় কথা হলো, আমি কি তোমাদেরকে কিছু বুঝাইতে পারছি কি পারছি না, সেটার কোনো রিয়াকশন পাচ্ছি না। তবে আমি খবর নিয়ে দেখছি তোমরা সবাই আমাদের ভিডিওগুলি দেখতেছো। শুধু ভিডিও দেখলে হবে না, সাথে সাথে তোমাদের প্রতিক্রিয়াও জানাতে হবে। হ্যাঁ, সমায়নের প্রভাব এখানে আমি একটা চিত্র দেখাইতে চেষ্টা করছি। ম্যাগনেসিয়াম ফ্লোরাইড, এখানে যদি সোডিয়াম ফ্লোরাইডের ফুসিডিকি ফ্লোরাইডের ঘনমাত্রা বৃদ্ধির সাথে সাথে তার দ্রব্যতা হ্রাস পায়। দ্রব্যতা এটা তাপমাত্রা বৃদ্ধির সাথে ঘনমাত্রা বৃদ্ধির সাথে সাথে হ্রাস পাবে, এটা দেখাইলাম। আর এখানে সাধারণ আইন প্রভাবটা একটু দেখাইতে চেষ্টা করলাম। সাধারণ আইন প্রভাব কীভাবে, যখন একটা আয়নের যখন ম্যাগনেসিয়াম বা ফ্লোরাইডের আয়নের ঘনমাত্রা যখনই বৃদ্ধি পাবে, তখন এই মান অপেক্ষা বেশি হয়ে যাবে। যখন একটা বাড়লে হবে, ম্যাগনেসিয়াম আয়ন হোক, ফ্লোরাইড আয়ন হোক, যখন একটা আয়নের ঘনমাত্রা যখন বাড়বে, তখন তার মান 7.4 × 10⁻11 থেকে বেড়ে যাবে। বেড়ে গেলে তাপীয়তা গুণফল অতিক্রম করবে, সেটা তখন আর দ্রবীভূত অবস্থায় থাকবে না। যা হোক, আমি সংক্ষেপে তোমাদের সবাইকে ধন্যবাদ। আমি সম্ভব হলে আরেকটা এখানে একটু কথা বলে রাখি, আমি শিডিউল ক্লাসের বাইরে ক্লাস নিচ্ছি। আমি শুধু ক্লাসের জন্য ক্লাস নিচ্ছি না, আমি আন্তরিকভাবে চাচ্ছি যাতে তোমাদের এটা কোনো কাজ হয়। সেজন্য একটা পার্টিকুলার চ্যাপ্টার ধরলে এটা শেষ করে দেওয়ার আমার একটা ইচ্ছে থাকে। আর সপ্তাহে একটা ক্লাস দিলে এটা কোনো দিনেই সম্ভব হবে না। সেজন্য আমি নিয়মের বাইরে গিয়ে তোমাদের জন্য অতিরিক্ত কিছু ক্লাস নিচ্ছি। এই চ্যাপ্টারের উপর আরেকটা ক্লাস আছে, সেটা আমি আধা ঘন্টা পর আবার লাইভে আসবো। লাইভে আইসা তোমাদের জন্য এটা আপলোড করে দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। সবাই বাড়িতে থাকো, নিরাপদ থাকো। সৃষ্টিকর্তা তোমাদেরকে মুক্তির তোমাদের কৃপা করুক। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ।